বসন্তের পাখি ডাকতে শুরু করে দিস, দারুণ লাগছে যে কথা বলছি। আহা, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। সকালবেলাতে উঠে মিনামাসি খবর দিয়েছে যে তিনি আজকে আসবেন না। খবরটা আমার অজানা ছিল, যে তিনি আগের দিন বলে যাননি কোনো কারণে যে তিনি আজকে আসতে পারবেন না। কিন্তু কেন জানি না আমি প্রত্যেকদিন একটা হাঁড়ি হলেও মিনামাসির জন্য রেখে দিই। কালকে রাত্রে আমি সবটুকুই মেজে রেখেছিলাম, মনে হচ্ছিল যে না মেজে রাখি। ওই আর কি বলে না, ষষ্ঠেন্দ্রীয় মানুষের কম বেশি সব মানুষেরই থাকে। তো যাই হোক, আপাতত মেয়ে একটু চা চাইলো, তাকে একটুখানি চা দিয়ে এসে তারপর বাকি কাজগুলো করব। মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, জলখাবার খাওয়ার পরের চাটা সে এখন খাবে। আমি এখনো কিছু খাইনি, আমি খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি। জলখাবার খাওয়ার পরে এটা এখন আমার নিত্যদিনের প্রায় আহার হয়ে গেছে। লাস্ট এক সপ্তাহ হলো, মানে পাপার বউ ভাতের পর থেকে এটা হচ্ছে পেঁপে, পাকা পেঁপে। এত মানে অসহ্য খেতে লাগে, খেতে হয় আর কি করব। পরতে পরতে মেদ জমে থাকলে এগুলো তো করতেই হবে। দেখি কবে এই মেদ মুক্তি বা মেদ কিছুটা পরিমাণ দেহ থেকে যায়। তবে ভাই সিরিয়াস চেষ্টা করছি। আর 70% ডায়েট, বাকি 30% এক্সারসাইজ। তো দেখি কতদিনে কি হয়। আর একটা জিনিস জুটে গেল, আলপনাদি কেটে দিল, সেটা হচ্ছে এই পেয়ারা একটু বেশি পেকে গেছে। একটু বেশি পেকে গেলে এই পেয়ারাগুলো খেতে ভালো লাগে না, সত্যি কথা কেমন একটা যেন লাগে। তো পেকে যাওয়াতে এটা ইচ্ছা করে পাকানো হয়েছে, কিন্তু খাবেন হচ্ছে মেজো কাকা, যার একটাও দাঁত নেই, আর আমার শ্বশুরমশাই যার দাঁতের জোর নেই। কিন্তু দুজনেরই পেয়ারা খাওয়াটা দরকার, সেজন্য একটু কয়েকটা পেয়ারা একটু বেশি পাকিয়ে নেওয়া হয় আর কি। তো এখন আমি সেটাও একটা ভাগ বসালাম আর কি, দিয়ে গেল অ্যাকচুয়ালি। ওরা অনেক বড় বড় পেয়ারাগুলো হয় না, ওই হাইব্রিডের পেয়ারাগুলো, ওগুলো অতটা ওরা খেতে পারে না, যার ফলে 4টে টুকরো আমাকে দিয়ে গেল। আর এইখানে পেঁপের টুকরো কিছুতেই উঠছে না, উঠেছে। আজকে আমাদের খাদ্য যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে হবে। আলপনা দিদি দুপুরের জন্য ডিম সেদ্ধ করে দিচ্ছে, তারপর আর যেন কী সব করছে এখন অব্দি জানি না। তো আমি ভাত আর ডালটা করে ফেলেছি, আর ভাতটা বসিয়ে দিয়ে আমার যেটা হয়েছে, পেছনে হঠাৎ চোখ গেল, আমার মনে হলো এই জায়গাটা একটুখানি অবিন্যস্ত এবং কীরকম যেন লাগছিল। পরে এটাকে নামিয়ে তলায় যত বাসন কোসন ছিল সেগুলো সব, এই যেগুলো এগুলোকে সব মাজতে গিয়ে আমার ভাতটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে। খুব একটা না হলে একটুখানি হয়ে গেছে। তো ঠিক আছে, কি করা যাবে, একদিন হয়ে গেল। তবে মাঝে মাঝে কাজের লোক না সেটা ভালো। এরকমভাবে বেশ কিছু কাজ যেটা ওরা থাকলে যতটা সময় রান্না করে থাকি আসেনি, যার ফলে একটু বেশি সময় আছি, যার ফলে এই জিনিসটা হলো আজকে। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এটাকে এখনও ছাদে নিয়ে গিয়ে এটা একটুখানি মাজতে হবে, ততক্ষণ পর্যন্ত এটা এরকমই থাক। আসলে যেটা হয় সেটা হচ্ছে জল ঝরিয়ে বাসন রাখা হয় না, যার ফলে তলায় জল জমে 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 কয়েকটা জায়গায় একটু স্পট মতো পড়ে গেছে, এই তো। আর খুব বেশি একটা বাসন মাঝখানে ছিল না, যতটুকু দরকার ততটুকুই। ইদানিং আবার যেটা হচ্ছে ওপর নিচ মিলিয়ে বাসন টাসন হয়ে স্তূপ হয়ে গিয়ে একাকার কাণ্ড। তো যাই হোক, এখন এই দুটো কাজ হয়ে গেল। একটা বাথরুম, আমার ব্লগটাও এডিট করা হলো, ব্লগটা এখন চলছে এক্সপোর্ট করা। আর আমি এই ঘরটাতে এখনো পর্যন্ত আসিনি, এটা কখন করব কে জানে। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সকালবেলা উঠেই ওই কাজটা আগে করেছি, তখন মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ের বাবা যাওয়ার আগ দিয়ে। তো সেটা একটা কাজ হয়ে গেছে। আলপনাদি বলেছে আজকে মপ দিয়ে মুছে দেবে, তো ঠিক আছে। আবার বিকেল বেলাতে নাকি মামুন আসতে পারে, কি হয়েছে কে জানে, আসতে পারে। দেখি বিকেল পর্যন্ত, তো ঠিক আছে আলপনাদি মুছে দিক। সেটা কখনো আসবে, কখনো আদৌ আসবে কিনা কে জানে। যদি পিকনিক হয়, পিকনিক নাকি এই কাছে গেছে, খুব কাছে গেছে। তো দেখি যদি আসে তো আসবে, নয় দুবার করে মোছা হবে একদিন, কালকে তো মোছা হয়নি।
তো ঠিক আছে, আপাতত এই কাজগুলো শুরু করে দিই, শুরু করলেই শেষ হয়ে যাবে। বেশ কিছু এবার আমি বাতিল করব, বেশ কিছু ভালো জিনিসই বাতিল করব, কারণ ওইগুলো পড়ে আছে, সে কবে থেকে পড়ে আছে তো আছেই। আমি যেটা বুঝতে পারছি, আমার এই এক আলমারি জিনিসপত্র একদিনে বার করে ফেলাটা খুবই ভুল হয়েছে, খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। যেখানে আমার অনুমান ছিল যে হয়তো বা আজকে আমার একটু শরীর খারাপ হতে পারে, আমার শরীরটা আজকে একদমই ঠিক নেই। সকালবেলা যদিও বলেছিলাম যে আমি ভালো আছি, তখন ভালো ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে, খুব ডিসকমফর্ট তৈরি হচ্ছে ভেতরে ভেতরে। কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, ইনডাইজেশন কিনা সেটাও বুঝতে পারছি না, তবে আমার খুবই অস্বস্তি হচ্ছে শারীরিকভাবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এতগুলো কাজ করা, মানে এছাড়াও তো অনেক কাজ আছে, সেগুলো সমস্ত কিছু করা তো মুশকিল, তার মধ্যে উদ্বৃত্ত এই কাজটি না নিলেই হতো। তো এই জিনিসপত্রগুলোকে বাতিল করেছি, বাতিল করে এখন গোছাতে হবে এইগুলো। বাতিল করতে গিয়েই আমার মনে হচ্ছিল যেন বেশি এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। তো তারপরে বসলাম একটুখানি, বসে বসে মনে হলো দূর ভাল লাগছে না করতে। তখনই বারান্দার দিকে তাকালাম, গাছগুলো এত সুন্দর হয়ে আছে, ভালো লাগলো। তারপর বারান্দায় গেলাম, ফুল টুলগুলোতে একটু হাত বোলালাম, বারান্দায় কিছুক্ষণ বসে থাকলাম, তারপর এলাম আবার কাজ করতে। শরীর ঠিক থাকলে এই ধরনের কাজগুলো আমার কাছে জাস্ট জল ভাত। তবে একটা জিনিস খেয়াল করেছি, যেদিন শরীর খারাপ থাকে কাজের গতিও ধীর হয়ে যায়, যে কাজ 2 মিনিটের সেটা করতে লাগে 5 মিনিট, এই করে আরও বেশি ইরিটেশন হয়। আসল কথাটা হচ্ছে প্রচণ্ড ইরিটেশন হয়। আমি কিন্তু অনুমান করেছিলাম কালকেই যে আমার হয়তো বা আজকে একটু শরীর খারাপ হতে পারে। এক তো হচ্ছে গিয়ে আমি আশ্রম থেকে একটুখানি খেয়েছিলাম খিচুড়ি, সেটার জন্য আমার অসুবিধা হয়েছে। তাছাড়াও আমার একটা টেনশন হয়েছিল কালকে কিছুক্ষণের জন্য, তো সেটাও কিন্তু আর একটা কারণ। শুধু যে আশ্রমে খিচুড়ি, ঠান্ডা খিচুড়ি সেটাই নয় কিন্তু দায়ী, আরও কিছু ব্যাপার হয়েছে যেটা পরে আমি বলবো। ভাবছিলাম বলবো না, তারপর ভেবে দেখলাম না বলার কিছু নেই, এটা আমার সাথে ঘটেছে, সুতরাং আমি এটা বলতেই পারি। শুধু আমার সঙ্গে না, আরও অনেকের সাথেই ঘটেছে। তো যাই হোক, এখন ওই কাজটা সেরে একটুখানি রান্নাঘরে এলাম, অনেকগুলো জিনিসপত্র জমে গেছে, এগুলোকে একটুখানি মেজে নিই। তারপরে মাজা টাজা হয়ে গেলে পরে আবার না হয় ওই ঘরটাতে যাব। তো আলপনা দিকে একটু আগে হাঁক দিয়েছিলাম যে চালের কোনো খালি বস্তা আছে নাকি, সেটা একটুখানি যদি থাকে তো দাও। তো আলপনা দিয়ে এসে দিয়ে গেছে। এই চালের বস্তা করে আমি এই খালি জিনিসপত্রগুলো, যা বাতিলগুলো, সেগুলো সব রাখছি। বাতিলগুলো কোনোটাই কিন্তু ছেঁড়া নয়, সবগুলো অনেকদিন পড়া হয়ে গেছে জন্য বাতিল করছি। আর এখন আমার যেটা সমস্যা কি জানেন তো, সেটা হচ্ছে আমার জিনিসপত্র না কোনো গরিব মানুষকে আমি দিতে পারি না, এই ধরনের জিনিস। কারণ কোন গরিব মানুষ আমার মতো এত ফোলা হয় বলুন দেখি, তারা যদি না এক অসুস্থ হয়ে থাকে। তো যাই হোক, আমার এইগুলো না ওই ঘর মোছার জন্যই কাজে লাগবে। তো তারপরে আমি শুয়েছিলাম, শুয়ে পড়েছি ঘুমিয়ে। সেটার জন্য আজকে আমি পুজো করতে পারিনি, এবং এখন যখন গাছে জল দিতে এলাম তখন দেখুন আকাশ প্রায় অন্ধকার হওয়ার জোগাড়, এবং এখন দিন বড় হয়ে গেছে তা সত্ত্বেও আকাশ অন্ধকার হওয়ার জোগাড়। তার মানে বুঝতেই পারছেন কতটা অনিয়ম হয়েছে আজকে। কিন্তু গাছে জল দিতে গেলে আমি তো পুরো ভিজে যাব, স্নান করে উঠেই গাছে জল দেওয়াটা আমার পক্ষে মুশকিল, সেই জন্য আজকে একটু পাইপ দিয়ে জল দেওয়ার পরিকল্পনা ছিল। তার গ্রিলগুলো যেমন প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে, তাছাড়াও গাছগুলো একটু স্নান করারও দরকার ছিল। ঝাঁঝরি দিয়ে করালেও হতো, কিন্তু পাইপ দিয়ে করালে এক ঢিলে সব পাখি মরবে। আর তাছাড়া ওই যে রান্নাঘরের ওই বাস্কেটখানা, সেটাও একটুখানি ধুতে হবে, জাস্ট একটু জল বুলিয়ে আজকে ধুয়ে নিই। একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হবে, কিন্তু সেই ঘষার কাজটা আজকে করবো না, আপাতত একটু জল বুলিয়ে ধুয়ে রাখি। এমনিতেই অনেকগুলো কাজ আজকে আমি খুঁড়ে খুঁড়ে বার করেছি, যে কাজগুলো এক্সট্রা কাজ, আজকের দিনে সেটা না করলেই ভালো হতো। তো সেই জন্য এই কাজটা আর খুঁড়ছি না, এমনিতেই বেলা হয়ে গেছে, আর সময়ও নেই। এবার চান করব কখন সেটাই ভাবছি। আর তারপরে যা হোক একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের আলপনা দিয়ে আমাদের ইয়েটা করে দিয়েছে, পুজোটা করে দিয়েছে। আমি উঠে চান করে এবারে সন্ধেবাতিটা দেবো। যেটা খুব বেশি করে বুঝতে পারছি সেটা হচ্ছে আমার গোটা আলমারি নামিয়ে ফেলাটা উচিত হয়নি, একটা একটা করে র্যাক গোছানো উচিত ছিল। আর শরীরটা আসলে হয়তো বা হয়ে যেত, আমি তো আসলে বুঝতে পারিনি, আসলে হয়ে যেত শরীরটা আজকে এই লেভেলের বেগরবাই না করতে, যদি করতো। কিন্তু ভুলটা আমার হয়েছে একটা জায়গা থেকে, শরীরটা যে কিছুটা পরিমাণ গন্ডগোল করতে পারে সেটা আমি কালকে খানিকটা অনুমান করেছিলাম। একটু আগে না জলটা আজকে দিতে দেরি হয়েছিল, সেই জন্য এই গাছটা একদম ঝুলে গেছিলো, দেখুন আবার ঠিক হয়ে গেছে। সন্ধ্যেবেলার দিকে আজকে জল দিয়েছি, সব ব্লগে তো আপনারা দেখিয়েছেন। তো রাতের দিকে এখন প্রায় সময়টা, কিন্তু কিছু কাজই করে উঠতে পারছি না, মানে একদমই কিছুই হয়নি। আজকে যে দেখুন এখানে কত জামা কাপড় কালকে কাচা হয়েছে, আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলো এখানে আছে, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। শরীরটা একদমই ভালো নেই। আমি অনুমান করেছিলাম যে আমার শরীরটা খারাপ হবে, তা সত্ত্বেও কালকে জোশের বশেগুলো কেন করলাম সেটাই এখন ভাবছি। একটা ঘটনা কালকে হয়েছে, দাঁড়ান একটু বসে নিয়ে বলি। দেখি কাজগুলো সারতে হবে, অন্তত যে জামাগুলো গুছিয়েছি সেগুলো অন্তত একটু আলমারিতে ভরে ফেলাটা এমন কিছু সে কাজ নয়, কঠিন কাজ নয়।
যাই হোক, একটা ব্যাপার যে কথাটা বলতে চাচ্ছি তার আগে আর একটা কথা বলে নিই। একটা কমেন্ট দেখলাম যে ওই স্বর্ণ যেহেতু আমাকে বলেছে হলুদ রঙের চাদর টাদরগুলো পাততে সে সংক্রান্ত, যে ও পড়াশোনা না করলেও এগুলো করলেই কি ভালো রেজাল্ট হবে। সেটা কেন হবে? সেটা পড়াশোনা না করে কি কখন কবে ভালো রেজাল্ট করেছে? কিন্তু টুকুর যে পড়াশুনো করেছে কখনোই ফাঁকিবাজি করেনি, মানে পরীক্ষার আগে পড়াশুনো না, সারা বছরই পড়াশুনো, সেটা তো আমরা বিলক্ষণ জানি। কিন্তু তা সত্ত্বেও আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। একটি কম্পিটিটিভ পরীক্ষায় আমি বসেছিলাম, সেখানে একটি মেয়ে, আমি দেখলাম যে ওই যে হলটাতে নীল নলিনী বিদ্যা মন্দিরে আমাদের সিট পড়েছিল, শিলিগুড়ি এখানে একটা স্কুল, তো সেখানে আমাদের বাড়ির মানে আমাদের রুমটা যেটা পড়েছিল তার সামনে দিয়ে দৌড়ে দেখছে, মানে কোন রুমে ওর সিট নাম্বার পড়েছে সেটা দেখার চেষ্টা করছিল আসলে। কিন্তু একটু অস্থির হয়েছিল আসলে। ঠিক দরজার উপরেই তো ইয়েগুলো দাগানো থাকে, ওই সিট নাম্বারগুলো এখান থেকে এত পর্যন্ত, এত রোল নাম্বার পর্যন্ত এখানে বসুন। তো আমাদের ঘরটার সামনে দিয়ে 2-3 বার দৌড়লো, হয়তো বা আমাদের ঘরের সামনে দেখলো আমি তখন ঘরের সিটে বসে রয়েছি, কিন্তু আবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে এরকম করছে। তারপর যখন পরীক্ষা শুরু জাস্ট হবে তার আগ দিয়ে ওর কি মনে হলো আবার একবার আমাদের দরজার সামনে এলো, আমাদের যে রুমটা সেটা সামনে এলো এবং ওইভাবে তাকালো এবং বললো ও এখানেই তো আমার সিট পড়েছে, অথচ সামনে দিয়ে 3 বার করে দৌড়োদৌড়ি করলো। আচ্ছা, তারপরে যেটা হলো, মেয়েটার চেহারাটা না মনে রাখার মতো, খুব মিষ্টি দেখতে ছিল। তা ওনা ঢুকতে গেল, ও চৌকাঠ ছিল, সিমেন্টের চৌকাঠ, এমনভাবে আছাড় খেয়ে পড়লো, মানে ওরে বাবারে ওরে মারে সেই অবস্থা। ততক্ষণে ইনভিজিলেটর ঘরে ঢুকে পড়েছে, পরীক্ষা তখনও শুরু হয়নি। তো তারপরে যা হোক ওকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো, মেয়েটা কিন্তু আর পরীক্ষা দিতে পারলো না। এই জিনিসগুলো কি হয়, প্রস্তুতি হয়তো বা মেয়েটার ছিল, কিন্তু এগুলো হচ্ছে দুর্ভাগ্য বা কপাল। তো এইগুলোকে খণ্ডানো বা এগুলোকে যাতে না হয় সেই জন্যই আমাদের প্রার্থনা, সেই জন্যই সব কিছু, যে এবং সাবধান করা, যে ধীরে সুস্থে চলো, ধীরে সুস্থে হাঁটো, সিঁড়ি দৌড়ে যেও না, এইসবগুলো বলা। তো স্বর্ণ আমার অনেক দিনের বন্ধু, স্বর্ণ একটা সামান্য কথা বলেছে, তাতে টুকুরের বিশেষ হেরফের কিছু হবে না। এটাতে এমন কিছু বলেনি যে প্রত্যেক দিন তোর মেয়েকে এটা খাইয়ে তোকে পাঠাতে হবে, সেগুলো কিছু না। জাস্ট চাদরটা এই রঙের পাতিস আর ওই ডার্ক পর্দাগুলো সরিয়ে দিস, এতে ওর কোনো ক্ষতি হবে না। তো স্বর্ণ আমাদের ওই ব্লগটা দেখেছে, ও কমেন্টটা দেখেছে, দেখে আমাকে বলছে দেখ ঝিনুক আমাকে এরকম করে বলেছে, সেই জন্যই কিন্তু এটা বললাম, না হলে এরকম কমেন্ট কিন্তু আমার কাছে আসে। বলেছেন তিনি, খারাপ অর্থে খুব একটা বলেননি, কিন্তু স্বর্ণের হয়তো বা খারাপ লেগেছে। আর দ্বিতীয়ত, আমি কেমন করে জানতাম যে আজকে আমার একটা শরীর খারাপ হতে পারে, সম্ভাবনা আছে। কালকে বাড়িতে এসে ঘোরের মাথায় মেয়ের শরীরটা খারাপ দেখে আমার একটুখানি মানে আউলিয়ে গেছিলো আর কি, ভুলে গেছিলাম একটা ঘটনা ঘটেছে। কালকে আমরা আমাদের বেরোতে শাহুডাঙ্গে যেতে দেরি হচ্ছিল, মানে আমাদের যখন বেরোনোর কথা তার থেকে অনেকটা পরে আমরা বেরিয়েছি, কারণটা আপনার আগের দিনের ব্লগেতে পেয়ে যাবেন। তো যাওয়ার সময় আমরা ফাড়াবাড়ি রোডে এর আগে বহুবার গেছি, ওখানে শালবন রয়েছে, শালবন মানে শালের সরকারি জায়গাতে শাল গাছ লাগানো হয়েছে, অনেক জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে, একটা বেশ ফরেস্ট ফিলিং আসে কিছুক্ষণের জন্য হলেও, কিন্তু সেটা আসে। কিন্তু সেই রাস্তাটা একটু ঘুর পথ পড়ে। আমার শ্বশুরমশাই ওকে বলেছিল যে তুমি ওই বাইপাস ধরে যাও, আমাদের যে ছেলেটি আছে ড্রাইভার তাকে, তো মানে কালকে যে এসেছিলো আর কি, তো সে ওই রাস্তা ধরেই গেছে, কিন্তু ওই রাস্তায় একটা রেল গেট পড়ে, মূলত ওই রেল গেটটা অ্যাভয়েড করবার জন্যই লোকে ফাড়াবাড়ির রোডটা ধরে, একটু ঘুরপথ হলেও কোনো রকম বাধা নেই। তো রেল গেটটা পড়েছিল এবং রেল গেটটা বন্ধ ছিল, আমরা মোটামুটি মিনিট 15 অপেক্ষা করেছি, ওই জন্য আরও বেশি দেরি হয়েছে পৌঁছাতে। তো যাই হোক, আমাদের যে জন্য যাওয়া সেটা হচ্ছে সন্ধ্যা আরতি দেখা বা সেগুলো হয়েছে সব ঠিকঠাক। কিন্তু ফেরার সময় আমার শ্বশুরমশাই বলেন যে বাবা এবার তো আর তারা নেই, এবার ঘুরে চলো, ওই রাস্তা ধরে চলো। ছেলেটাও বললো যে রাস্তাটাতে রেলগেট পড়ে সে রাস্তাটা কিছুটা জায়গা ভাঙা, আর ওই ফাড়াবাড়ি রোডের যে ঘুর রাস্তাটা সেটা অনেকটাই ভালো করে ফেলেছে এখন। কিন্তু মুশকিলটা হচ্ছে তখন সন্ধে লেগে গেছিলো আমরা যখন বেরিয়েছি, এবং ওই রাস্তাটাতে বেশ অনেকটা জায়গা, তো গ্রামের মধ্যে রাস্তা তো স্ট্রিট লাইট নেই, তো আমরা ওইখান ধরেই আসছিলাম। আস্তে আস্তে একটা জায়গাতে দেখছি মোটামুটি একটু দূর থেকে দেখা যাচ্ছে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ছোটো গাড়ি, রাস্তার মাঝখানে 2-3টে বাইক, একটা ছোটো গাড়ি, দুটো ছোটো গাড়ি, হ্যাঁ দাঁড়িয়ে আছে। তো সেখানে গিয়ে ছেলেটাও দাঁড়ালো, যে রাস্তাটা পুরো ব্লক, মানে বোঝা যাচ্ছে না যে আর কি। তো ইতিমধ্যে আমার শ্বশুরমশাইকে ঢুলতে শুরু করেছেন, আর সামনে কাকা শ্বশুর একেবারে মানে নির্লিপ্ত বুদ্ধের মতো, তার কোনো প্রতিক্রিয়া নেই, তিনি বসে আছেন। তো যাই হোক, তা আমি পেছন থেকে কী হয়েছে বলে ও বুঝতে পারছে না কী হয়েছে। তারপরে পাশ থেকে ওই ছেলেটা জিজ্ঞেস করলো, ড্রাইভার, সে একজন মোটর বাইকের এক ভদ্রলোক, তিনি বললেন যে এক্ষুনি জাস্ট কিছুক্ষণ আগে একটা কিছু আনইউজুয়াল ওরা দেখেছে, যেটা রাস্তা ক্রস করছে হেডলাইটের আলোয়। প্রথম দেখেছে একটি মোটর বাইক, আর তিনি তখনই দাঁড়িয়ে পড়েছেন,
আর তারপরে লাগোয়া একটা গাড়ি এসেছে, তারাও দাঁড়িয়ে পড়েছে। উল্টো দিক থেকেও 2-3টে টোটো, তারপরে কয়েকটা সাইকেল, এসবগুলো দাঁড়িয়ে রয়েছে। মোটা কথা হচ্ছে এরকমভাবে সব দাঁড়িয়ে আছে, যে জায়গা দিয়ে জিনিসটি পাস হয়েছে সে জায়গাটাকে কেউ ক্রস করতে চাইছে না। এদিকে ভিড় বাড়ছে, কিন্তু পেছনে আমাদের দাঁড়ানোর পরে কিন্তু আর একটা গাড়ি এসে দাঁড়ালো এসবগুলো। যেটা ওরা দেখেছে, ওরা মোটামুটি যারা দেখেছে তারা প্রত্যেকে বলছে জিনিসটা স্বাভাবিক নয়, জাগতিক নয়, এটাই বক্তব্য। আমার এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, মানে আমি নিজে বিলক্ষণ জানি যে এসবগুলো হয়, কিন্তু ওরা ওই জায়গাটা কেউ ক্রস করছে না। হ্যাঁ, মানে কে প্রথম যাবে এরকম একটা ব্যাপার। তা আমি ছেলেটাকে বললাম, আমরা এই মুহূর্তে ইয়ে থেকে এসেছি, আশ্রম থেকে এসেছি, চল রাজেশ চল বেরোই। বলে আমি প্রথম, আমাদের গাড়িটাই প্রথম এরকম করে রাস্তাটা ক্রস করলো, তারপরে গাড়ি চলাচল শুরু হলো। আমাদের পেছন দিয়ে আরও অনেকে দাঁড়িয়ে ছিল, তারা সব যাওয়া শুরু করলো আর কি। তো ঠিক আছে, সে হয়ে গেছে। আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম। আমার শ্বশুরমশাই আদৌ মাদো জাগরণ কী হলো কিছু হয়নি, শুন ও ঢুলছে। হ্যাঁ, আর ওই মেজো কাকার কোনো বিকার নেই। তো বাড়িতে এলাম, ছেলেটাকে ছেড়ে দিলাম। এখন জিনিসটা কি হয়েছে সেটা আর আমি এখন আপনাদের বলছি না, কারণ আমি নিজের চোখে দেখিনি, আর সেই সময়টায় ক্যামেরা অন করার কোনো প্রশ্নই ছিল না। উত্তেজিত সে আর খুব একটা কিছু হয়নি, কিন্তু আমি নিশ্চিতভাবে ছিলাম যে আমাদের কিছু হবে না, কারণ আমরা এই মুহূর্তে আশ্রম থেকে আসছি এবং হনুমানজির উপর এত অগাধ বিশ্বাস আছে, আমার বাড়িতে রামদরবার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের কোনো কিছু হবে না। তো প্রথম ওইভাবে করে ক্রসটা আমি করেছি ওই জায়গাটা, তারপর পেছন এবং যখন আমরা বেরোলাম তখন মানে ভীষণ জোরে একটা বাইক বেরিয়ে গেল, মানে খুব ভীত বোঝা যাচ্ছিল বাইক চালানো দেখে। হ্যাঁ, তো পেছনে আবার একটা ছেলেও ছিল আর কি। তো যাই হোক, এইসবগুলো হয়েছে। তো আমার মনের ওপর না এগুলো হলে একটু চাপ পড়ে, এটা আজকে বলে না আগা করে। তো তার পরের দিনটা আমার কিছু না কিছু একটা অসুবিধা তৈরি হয়, হয়তো বা মানসিক কারণ, হয়তো না মানসিক কারণেই আর কি, যে একটু মানসিক চাপ পড়ে, যার ফলে হয় একটু অসুবিধা। তো আজকে যে সেটা হতে পারে সে সম্ভাবনাটা আমি কালকেই জানতাম, কিন্তু তাও এত কাজ ঘাড়ের ওপর নিয়ে নিয়েছে। আর আজকেই দেখুন মিনামাসিরও কামাই, মামন তো আসলোই না বিকেলেও। তো তাও যাই হোক, আলপনাদি যেটুকু হেল্প করার করেছে। তো এখন অনেকগুলো কাজ বাকি পড়ে গেছে, যে ঘরটা আমি একবারে নরক গুলজার করে রেখেছি, কিছুটা তো গুছিয়ে রাখাটা অবশ্যই কাম্য। দেখি কতদূর কী করতে পারি। সব থেকে খারাপ হচ্ছে কালকে সরস্বতী পুজো, একটু দশকর্ম জিনিসগুলো, শুকনো জিনিসগুলো যদি আজকে আমি কিনে আনতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু বেরোতেই পারলাম না। সুপ্রভাত বন্ধুরা, কালকে শরীরটা এত খারাপ ছিল যে আর রাত্রেবেলায় ব্লগ এন্ড করিনি। ওই যতটুকু আপনাদের সাথে কথা বলেছি ততটুকুই, তারপরে আর সে অর্থে খুব একটা বেশি কাজকর্মও করতে পারিনি। এখনও আমি এই স্তূপের সামনেই বসে রয়েছি এবং এখন কাজটাকে শেষ করে তারপর আমি বেরোবো। কোথায় কোথায় যাব বা কী বৃত্তান্ত সেটা পরের ব্লগে আপনারা জানতে পারবেন। আজকে অনেকগুলো কাজ আছে, কালকে যেহেতু কিছুই করে উঠতে পারিনি সেহেতু আজকে কাজ বেশি হবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, সেগুলো সমস্তই পরের ব্লগে আপনারা জানতে পারবেন। আমি ব্লগটাকে এন্ড করতেই এলাম। তো আপনাদের সাথে কথা বলার পর ব্লগ এন্ড করে আমি এইটুকু জায়গা গোছাবো। সামান্য জিনিসপত্রই হয়েছে যেগুলো আমি কালকে ভরে রাখতে পেরেছি। এখনও এই গোছানোটা, মানে এই খাটটাকে একটু জাত না করে নিলে আমার ঠিক শান্তি নেই, যার ফলে সেটাই করতে এসেছি। আপনাদের সাথে ব্লগ এন্ড করেই এই কাজটা আমি করবো। তো তারপরে আমার অনেকগুলো কাজ আছে, তো সেগুলো সব পরের ব্লগের জন্য তোলা থাক। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।